আচ্ছা, আচ্ছা আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ দেখছি। এখন কিওয়ার্ড প্ল্যানিং করার পরে কিভাবে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড প্ল্যানিং করব সেটাও দেখে আসি। আমি খুব বেশি ডিটেলস দেখাবো না, যেহেতু আমাদের ক্লাস আর সময় কম, আমরা খুব সংক্ষেপে করব। আচ্ছা দেখেন, আমরা ওখানে যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম এখান থেকে যেরকম অনেক বড় আইডিয়াগুলো আসছিল, তাই না? এই আইডিয়াগুলোর মধ্যে থেকে এবার আপনাকে চিন্তা করতে হবে। আমাদের প্রথমে তিনটা ধাপ: কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানিং, কিওয়ার্ড অর্গানাইজেশন। আমরা কিওয়ার্ড প্ল্যানিং পর্যায়ে আছি এখন। কিওয়ার্ড রিসার্চ করার পর যে ডাটাগুলো আসে সেগুলো আমরা খুব ভালোভাবে দেখে নেগেটিভ ওয়ার্ড দেখ করে অনেক বিষয় চিন্তা করে কিওয়ার্ড রিসার্চ করবো, যেটা আমরা এখন করিনি, জাস্ট দামি ডাটা নিয়ে আসছি। আনার পরে সেটাকে এবার চিন্তা করতে হবে এটা কোন থিমের, সেটা কোন টাইপের, ওটার মডিফায়ারটা কি। আমি যেগুলো পাইছি সেগুলো হচ্ছে কোয়ারি। এই কোয়ারিগুলা থিম কি, টাইপ কি, মডিফায়ারটা কি। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেখাইছি। যেমন ধরেন বেস্ট অফিস চেয়ার, বেস্ট থিম, মানে আমি যদি ডাবল ডেস্ক বা ডেস্ক নিয়ে একটা ক্যাম্পেইন তৈরি করি, তার আন্ডারে যদি 4টা গ্রুপ থাকে, তার মধ্যে একটা হবে বেস্ট নিয়ে, আরেকটা হবে মডার্ন নিয়ে, আরেকটা হবে রোলিং নিয়ে, আরেকটা হবে বা এরকম কোনো লেদার নিয়ে। মানে ওই চেয়ারটার ফিচারগুলো নিয়ে আমি 4টা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। চেয়ার একটা, ও চেয়ার তো চেয়ার সেল করতেছে, সে একটা চেয়ারের 4টা বৈশিষ্ট্য, তাহলে আমি একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি 4টা বৈশিষ্ট্যকে মাথায় রেখে 4টা অ্যাড গ্রুপ তৈরি করব। তাহলে আমার প্রথমটা যদি বেস্ট হয়, আমি এখান থেকে কিওয়ার্ড যেগুলো পাইছি সেখান থেকে একটা ধরলাম আর বেস্ট, একটা লেদার, একটা কম্পিউটার চেয়ার, অথবা আর একটা ধরলাম হয়তো রোলিং চেয়ার, এটা ধরলাম রোলিং। ওকে, এটা হচ্ছে যে আমার থিম টাইপ। দেন হচ্ছে থিম টাইপের হচ্ছে টাইপ কি। টাইপের মধ্যে এটা কি, আমার যদি প্রোডাক্টের টাইপ যদি কোনো আলাদা টাইপ থাকে, যে চেয়ারের দুটো টাইপ ছিল, একটা ডেস্ক একটা অফিস, আমি কোন টাইপের নিচ্ছি, তো আমি সেখান থেকে চুজ করছি অফিস কম্পিউটার অথবা এরগোনমিক অথবা এই ধরনের টাইপ চুজ করলাম। তার আন্ডারে মডিফায়ার হিসেবে করলাম যে চেয়ার, এটা চেয়ারের আন্ডারে পড়বে। এটা হচ্ছে যে আমি এবার আমার সবগুলো কিওয়ার্ডকে এভাবে আলাদা আলাদা থিমে ভাগ করে ফেলবো। যতগুলো কিওয়ার্ড পেলাম সেই কিওয়ার্ডগুলোকে এবার আলাদা আলাদা থিমে ভাগ করে ফেলবো। আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে একটু এক্সাম্পল দেখা, তাহলে হয়তো আপনাদের হতে পারে। ধরেন আমি এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, একটা কিওয়ার্ড রিসার্চ করছি, এখানে 171টা কিওয়ার্ড ছিল, অনেক টাইপের কিওয়ার্ড ছিল এখানে। এখন সেই টাইপগুলোর থেকে আমি এই 171টা কিওয়ার্ডকে আবার ভাগ করে ফেলছি: কোকোনাট অয়েল, টি ট্রি, অ্যাপেল সাইডার, অ্যাকনি, বার্থ কন্ট্রোল। এই সবগুলোই কিন্তু এখানে আছে, বাট এগুলো কিন্তু মিক্স আকারে আছে। বাট আমি সেগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিছি, ওই কিওয়ার্ডের মধ্যে আলাদা থিম তৈরি করে নিছি। থিম, এই থিম তৈরি করার পরে থিমের মধ্যেও কিন্তু আবার আরো ভাগ আছে। যেরকম ধরেন অ্যাকনি, যেটা সেটা কিন্তু আমার টোটাল কিওয়ার্ড রিসার্চ থেকে আসছিল। সেখান থেকে একটা থিম পাইলাম অ্যাকনি, সেই অ্যাকনি থেকে এবার থিম করছি কি, যে ঠিক আছে অ্যাকনি তো ঠিক আছে, বাট অ্যাকনির মধ্যে ওই কিওয়ার্ডগুলোর মধ্যে কত ক্যাটাগরি ছিল, যে হাউ টু গেট রিড অফ অ্যাকনি, সেটা একটা ক্যাটাগরি হতে পারে। যে হোম রেমেডি হতে পারে একটা ক্যাটাগরি, হোম রেমেডি টাইপের কিওয়ার্ডগুলো, অথবা ওয়াশ রিমুভার ট্রিটমেন্ট রিলেটেড কিওয়ার্ডগুলো। দেখেন প্রথম বড় কিওয়ার্ড থেকে আমার থিমে আলাদা ভাগ করছি, থিম থেকে একটা থিম পাইছি, থিম থেকে আবার থিমগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করছি মডিফায়ার দিয়ে। এটা কি বুঝতে পারছেন আপনারা?
না, কোন জিনিসটা বুঝতে পারলো সেটা হলে ওই স্পেসিফিক ওটার উপর পয়েন্ট করতে পারতাম। ম্যাপিংটা এখানে ফ্যাক্টর না, এখানে আপনার জিনিসটা হচ্ছে যে আমি এই এই যেখানে কিউগুলো দেখতেছেন এই কিউগুলো কিন্তু এখানেই আছে, এই যে কিউগুলো কিউ হার্স, এই যে এই কিউগুলো এখানে যে লিস্ট আকারে থাকে তখন কিন্তু আমার প্ল্যান করাটা সহজ হয় না যে আসলে কতগুলো থিম এখানে লুকানো আছে। আমি সেই জন্য আলাদা করে একটা ম্যাপ তৈরি করে নিয়েছি আমার কিওয়ার্ডগুলো, যে আমার এইখানকার কিওয়ার্ডগুলো কতগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা আছে, সেরকম ভাবে আপনাকে কিওয়ার্ডগুলোকে প্ল্যান করে নিতে হবে। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানিং। তারপর আমরা যাব কিওয়ার্ড অর্গানাইজেশন। আমরা কিওয়ার্ড রিসার্চ শেষ করিনি এখনো, মানে কিওয়ার্ড চুজ করবো এই ধাপে থেকে গেছি এখনো। এটা হচ্ছে তার শেষ ধাপ, এরপরে আরো অনেক ধাপ আছে। তো কিওয়ার্ড অর্গানাইজেশন, কিওয়ার্ড অর্গানাইজেশন করার জন্য এবার আসতে হবে আপনাকে যে আপনাকে যে থিমেটিক্যালি কিওয়ার্ডগুলো চুজ করছেন এগুলোকে রিলেটেড কিওয়ার্ডে চুজ করা, রিলিভেন্সি করা, বায়ার ফানেল অ্যাওয়ারনেস চুজ করা। আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করছি, নাহলে আপনাকে এগুলো জিজ্ঞেস করতেন এগুলো কি থিম বা রিলেটেড থিম কি, এটা আমরা আলোচনা করছি, বায়ার ফানেল নিয়ে আলোচনা করছি, ম্যাচ টাইপ নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা এখন গিয়ে সরাসরি করতে পারবো, যেরকম কিওয়ার্ডস, থিম টাইপ, মডিফায়ার বা কিওয়ার্ড টাইপ, এভাবে আমরা আলাদা আলাদা থিম তৈরি করে নিব। করার ক্ষেত্রে কি যেসবগুলোকে মাথায় রাখবো, যে থিমের মধ্যে রিলেভেন্সি, হিউম্যান রিলেভেন্সি, গুগল রিলেভেন্সি কি আমার অ্যাড প্ল্যানের সাথে আমার কন্টেন্টের ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক আছে কিনা, আর হিউম্যান রিলেভেন্সি হিউম্যান কি চাইতেছে তার সাথে আছে কিনা। এখন সে চাইছে, সে হয়তো চাইলো যে ডবল ডেস্ক চেয়ার, যেটা চাইলো, বাট ডবল ডেস্ক চেয়ারটাকে আর কিভাবে বলা যায়। চেয়ার ধরেন যে লুম্বা সাপোর্ট চেয়ার, এটাকে আর কিভাবে বলা যায়, কমফোর্টেবল চেয়ার ফর ব্যাক পেন। দেখেন আমি কিন্তু দুইভাবেই উল্লেখ করতে পারি। এখন রিলেভেন্সি দুইভাবে, একটা হিউম্যান রিলেভেন্সি কিন্তু সরাসরি এই দুইটাই রিলেভেন্সি কিন্তু গুগল বুঝতে পারে, এবং বায়ার ফানেল, বিড অ্যান্ড বাজেট, ম্যাচ টাইপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবার আসবো যে স্ট্রাকচার অফ, আচ্ছা অর্গানাইজটা আর একটু ডিটেলস আছে। অর্গানাইজটা দেখার জন্য আমরা এখানে প্রথমত কিওয়ার্ড রিসার্চ করলাম, দেন কিওয়ার্ডটাকে প্ল্যান করলাম, দেন এবার কিওয়ার্ডটাকে অর্গানাইজ করলাম। এখানে আমরা ওখানে যে কিওয়ার্ডগুলো পাইছিলাম সেই কিওয়ার্ডগুলো থেকে কি কি থিম পাইছিলাম, রোলিং পাইছিলাম, অফিস পাইছিলাম, চেয়ার পাইছিলাম, মডার্ন পাইছিলাম, তারপরে মানে আমাদের টাইপ থিম ভাগ করছি না, হ্যাঁ এইগুলাকে আবার টাইপে ভাগ করছি, যে কোন ওই রোলিং তিনটে শব্দ ছিল ওখানে, তিনটে লাইন ছিল না, 1 2 3, ওই তিনটাকে এক জায়গায় আনার পরে আমি একটা কিওয়ার্ডকে কিন্তু তিনবার বানাতে পারি। দেখেন রোলিং অফিস চেয়ার, এটার একটা ভার্সন তৈরি করলাম, বর্ড মডিফাইড। দেখেন ওই যে প্লাস সাইন দেওয়া আছে, আপনি দেখতেছেন যে আমি প্লাস সাইন দেওয়া আছে, মানে বর্ড মডিফাইড। তারপরে করছি কি ফেস, তারপর তৈরি করছি কি এক্সাক্ট, একই কিওয়ার্ডের তিনটা পোর্শন তৈরি করছি। এইগুলো হচ্ছে কিওয়ার্ড, আর এইগুলো দিয়ে সার্চ করলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে কোয়ারি, যেগুলো আমি গুগল অ্যাডওয়ার্ডে পাচ্ছিলাম। এগুলো এই কিওয়ার্ডগুলো কোথেকে আসছে, কোয়ারি থেকেই আসছে, কোয়ারি ম্যাচ করেই কিন্তু এগুলো আসছে। যেরকম মডার্ন অফিস চেয়ার হতে পারে, আমি তিনটা ভার্সন তৈরি করছি, রোলিং অফিস চেয়ার হতে পারে, এরকম স্পিনিং চেয়ার, আমি জাস্ট এখানে দামি ডাটা দেখাচ্ছি, অথবা এরকম হতে পারে যে স্পিনিং অফিস চেয়ার, স্পিনিং ডেটা। এইগুলো হচ্ছে যে আপনার কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানিং, দেন কিওয়ার্ড অর্গানাইজ। তিনটা একই কিওয়ার্ডের তিনটা ম্যাচ টাইপ তৈরি করলাম। ম্যাচ টাইপ তৈরি করার পরে এইবার এগুলোকে আমি কপি করে নিলাম, শেষটা ভালো হয়নি, এটা কিন্তু কপি করলাম। দেন আমি যদি এখানে গিয়ে আমার ইয়াতে গিয়ে কিওয়ার্ড অ্যাড করি, সেটা হবে আমার রিমুভ এবং কিওয়ার্ডস, এখানে গিয়ে কিওয়ার্ড লাগবে। এবার বুঝতে পারছেন যে আমার কিওয়ার্ড আসলে চুজ করা উচিত ছিল কোনগুলো। এখন আমরা ম্যাক্সিমাম টাইম কি করতেছি, গুগল প্ল্যানার যাইতেছি,
কোয়ারিগুলো রিসার্চ করতেছি, ওই কোয়ারিগুলো দিয়ে দিচ্ছি ওখানে, মানে পিপিসি ক্যাম্পেইনের সময় বা অনেকে এসইওর ক্ষেত্রেও ওগুলো ইউজ করে ফেলে, বাট ওগুলো কিন্তু আমার এসইওর সাথে কোনো রিলেশনই নেই। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পারছেন? তারপর ধাপে যাচ্ছি। তারপর হচ্ছে স্ট্রাকচার অ্যাড ক্যাম্পেইন। আমরা এটা যদিও আগেই আলোচনা করে ফেলছি, তারপর রিভাইজ করব। যে প্রথমত এক্সেল ফাইল তৈরি করা, অ্যাড গ্রুপ তৈরি করা, অ্যাড গ্রুপটার মধ্যে নেম, হ্যাড বা ইনফরমেশনগুলো দিলাম, তারপর কিওয়ার্ডগুলোকে ইম্পোর্ট করলাম, এই যে এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করলাম, মাল্টিপল অ্যাড গ্রুপ, আবার প্রত্যেকটা জন্য আলাদা অ্যাড গ্রুপ তৈরি করলাম, যেটা আমার ওখানে মাল্টিপল নিশ আছে, মাল্টিপল নিশ তৈরি করলাম। এবং অ্যাডওয়ার্ড অ্যাকশন, মেইন যে এই আসতে মানে সেমিনারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এটা, যে অ্যাডওয়ার্ড অকশন। অ্যাডওয়ার্ডটা ওয়ান টাইপ অফ নিলাম অকশন। আপনি টাকা দিচ্ছেন আপনার প্রোডাক্টটাকে পেইডলি মার্কেটিং করার জন্য। মার্কেটিং করবে কি করবে না সেটা নির্ভর করে আপনি কত টাকা পে করতেছেন, আপনার অ্যাডটা কতটুকু রিলেটেড, এবং আপনি আদৌ ওটার প্রোডাক্টটা আছে কিনা, বা এই ধরনের আরও অনেকগুলো ফাংশনের উপর নির্ভর করে আপনার অ্যাডটা ডিসপ্লে হবে। আপনি চাইলেই টাকা দিলে আপনার অ্যাডটা ডিসপ্লে হয়ে যাবে, এর মধ্যে না। এই অপশন প্রসেসটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করি। এখানে 5টা বিষয় রিলেটেড, যে আপনি টাকা পে করার পরেও একটা শো হবে কিনা সেটা এই 5টা জিনিসের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে রিলেভেন্সি, ইউর অ্যাডস কপি, ইউর ল্যান্ডিং পেজ অ্যান্ড ইউর কন্টেন্ট। ইউ আর আলাদা হয়ে গেল না তো, ঠিক আছে? 3টা জিনিস, রিলেভেন্সি 3টা জিনিসের উপর নির্ভর করে। অ্যাড কপি, যে অ্যাডটা লিখছেন, নেম মানে হ্যাডিং, ডেসক্রিপশন লাইন 1, ডেসক্রিপশন লাইন 2, এই 3টা লাইনের মধ্যে আমি কি লিখছি, সেটার সাথে আমার ল্যান্ডিং পেজ মানে কি, যেখানে ডেস্টিনেশন ইউআরএল, যেখানে ক্লিক করলে ওই যে ডাবল ডেস্কচার যে পেজটা অন হবে, সেখানে যে কন্টেন্টগুলো আছে, আর আমার অ্যাডের কপি। এখানে বলছি যে তুমি খুব ভালো ভালো চেয়ার পাবা, এখন যাই দেখলো সব খাট, ওরকম যাতে না হয়, মানে যাতে আমার এটার সাথে রিলেভেন্ট, এবং আমার কন্টেন্ট, আদার্স কন্টেন্টগুলো সব রিলেভেন্ট কিনা। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড প্রাইস। গুগল অকশন মেথড হচ্ছে সেকেন্ড অ্যাকশন মেথড। মানে আমি যেটা আগেই বলছি, যে এখানে যদি 10 জন লোক একটা প্রোডাক্ট নিয়ে নিলাম করতেছে, তাহলে একজন বললো 5, আরেকজন বললো 6, 7, 8, 9, 10, আরেকজন বললো 15, ঠিক আছে? যে 15 বলছে সে সবচেয়ে মোস্ট বিট করছে এবং সেই প্রোডাক্টটা পাবে, কিন্তু তাকে 15 টাকা পে করতে হবে না, তাকে পে করতে হবে কত? তাকে পে করতে হবে 10-এর উপরে, 10.1 বা 10.2 যা থাকে। মানে মিনিমাম যত পে করলে তা নিচের জন থেকে সে উপরে থাকবে, তাকে তত টাকা পে করতে হবে। বাট সে 15 পর্যন্ত বিট করছিল। আমরা যখন অ্যাডওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করে ম্যাক্স সিপিসি দিই, আসলে আমরা ওইটাই করি, কিন্তু আমাদেরকে ম্যাক্স সিপিসি কখনোই পে করতে হয় না। আমাকে পে করতে হয় আমার পরের যে যতটুকু পর্যন্ত উঠছে, যতটুকু নিলাম উঠছে, তার সাথে একটু বেশি। আমার অ্যাডটা ওখান পর্যন্ত থাকার জন্য যতটুকু মিনিমাম পে করা উচিত ছিল, ততটুকুই আমি পে করি। এটা হচ্ছে অ্যাকশন, সেকেন্ড প্রাইস অ্যাকশন মডেল, গুগল যেটা ফলো করে। তৃতীয়ত হচ্ছে পে পার ক্লিক। ইউ হ্যাভ টু পে অনলি ফর ক্লিক, নট ফর ইমপ্রেশন, যেটা আগেও বলছিলাম। যে এখানকার সিস্টেম হচ্ছে যে আপনি শুধুমাত্র ক্লিকের জন্যই পে করবেন, ইমপ্রেশনের জন্য না, যেখানে ফেসবুকে ইমপ্রেশনের জন্য পে করতে হয়। ফেসবুক পিপিসিতে ইমপ্রেশনের জন্য পে করতে হয়, যেরকম মিডিয়া বাইতে ইমপ্রেশনের জন্য পে করতে হয়। 1000 জন দেখছে, আপনি টাকা কেটে রাখবে, ক্লিক করুক আর না করুক কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ট্রিগার ফর অ্যানাদার অ্যাকশন। এটা আরেকটা খুবই কমপ্লেক্স একটা ইস্যু, যে আপনার অ্যাডে সিপিসি কত হবে এটা নির্ভর করে আরেকজনের উপরে, আপনার উপরে না। আপনি আপনার অ্যাডে ক্লিক করলে পার ক্লিকে কত টাকা আপনাকে পে করতে হবে, এটা নির্ভর করে আপনার পরের জনের অবস্থা কি, তার উপর নির্ভর করে আপনাকে কত টাকা পে করতে হবে। এবং ওর অ্যাড কোয়ালিটি যদি খারাপ হয়, ওর অ্যাড প্রাইস যদি কমে যায়, আপনারটাও কমে যাবে, ওটা বেরলে আপনারটাও বাড়বে। এটা নির্ভর করে আপনার নিচের জনের উপরে। এবং গুগল কোথাও শো করে না যে আমার এই অপশন প্যানেলে আমার উপরে কে আছে নিচে কে আছে, এটা কখনোই শো করে না, আপনি চিনবেন না, কিন্তু ওর কারণে আপনার ভাগ্য দিক সেদিক হয়ে যাচ্ছে। এবং ম্যাক্স সিপিসি বিট, দ্য মোস্ট ইউ আর উইলিং টু পে ফর ক্লিক। ম্যাক্স সিপিসি বলা হচ্ছে যেটার জন্য আপনি সর্বোচ্চ যেটা পে করতে রাজি আছেন, বাট ওটা আপনাকে পে করতে হবে না কখনোই। হুইচ অ্যাড উইল শো ফার্স্ট, কোন অ্যাডটা সবার উপরে শো হবে,
এই চারটাতে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে কোন অ্যাডটা সবার উপরে শো হবে। এখানে 6 জনের নাম লিখছি, জ্যাক, পল, জ্যান্স, ম্যাক্স, লেভি, ক্রক। বেশিরভাগ দিলে আমার ক্লায়েন্টের নাম মনে আসছে। তো এখানে জ্যাক, ও কোনো একটা কিওয়ার্ডে $6 ম্যাক্স সিপিসি দিয়ে অফার করছে যে সে $6 পে করতে রাজি আছে। পল 5.5, জ্যান্স 4, ম্যাক্স 3, লেভি হয়তো 2.9, ক্রক হয়তো $1। ম্যাক্স সিপিসি মানে পে করার জন্য তারা রাজি আছে। এখন তার অ্যাড, জ্যাকের যে অ্যাডটা ছিল সেটা রিলেভেন্সি লো। এই রিলেভেন্সি লো, হাই, মিডিয়াম কিভাবে বুঝে সেটা আমি নেক্সট পরে স্লাইডগুলোতে আলোচনা করবো। আগেও মাথায় রাখেন যেটা লো। পলেরটা মিডিয়াম, জ্যামসেরটা হাই ছিল, এবং ম্যাক্সেরটা আবার লো, লেভিটা মিডিয়াম এবং ক্রকেরটা হাই ছিল। অ্যাড র্যাঙ্ক, এই অ্যাড র্যাঙ্ক বিষয়টাও পরবর্তী স্লাইডে আলোচনা করবো। এটা অনেক বিস্তারিত আলোচনা করতে হবে, এখানে বলে শেষ করা যাবে না। ওর ম্যাক্স সিপিসি $6 এবং রিলেভেন্সি লো হওয়ার কারণে তার অ্যাড র্যাঙ্ক, এই দুইটার ফ্যাক্টরের উপর নির্ভর করে তার অ্যাড র্যাঙ্ক আসছে 10। দুইটা ফ্যাক্টরকে মাথায় রেখে অ্যাড র্যাঙ্ক আসছে 10। 5.5 মিডিয়াম, দুইটা ফ্যাক্টরকে মাথায় রেখে আসছে 12, 16, 6, 7, 13। তাহলে কার অ্যাডটা সবার উপরে দেখাবে? হ্যাঁ, আমি 1 নম্বর এখানে দিছি জ্যামস। কেন তার জ্যামস অ্যাডটা সবার উপরে দেখাবে? কারণ তার অ্যাড র্যাঙ্ক হাইস্ট। এবং তারপরে দেখাবে 2 ক্রক, বাট সে কিন্তু $1 সিপিসি বিট করতেছে। আর $4 দিয়ে একজন 4 নম্বরে আছে, আর একজন $1 দিয়ে 2 নম্বর আছে। 6 নম্বরে যে তার এখন কোনো খবর নেই। $6 সিপিসি অফার করার পরেও সে কিন্তু 1 নম্বরে অ্যাড ডিসপ্লে হচ্ছে না তার। এটা নির্ভর করতেছে তার রিলেভেন্সি কতটুকু, তার অ্যাড র্যাঙ্ক কতটুকু। দুইটা ফ্যাক্টরকে মাথায় রেখে দেন হচ্ছে এখানে। তারপর হচ্ছে 3কে 5.5, 2.9 কিন্তু 3 হয়নি। 4 হচ্ছে কে ওই 6, এতক্ষণ ওকে পাওয়া গেছে 6, 4। এবং যেটা এটা ওর ম্যাক্স সিপিসিও সবচেয়ে নিচে, রিলেভেন্সিও সবচেয়ে নিচে, ওকে দেখাবেই না গুগল, ওর অ্যাড দেখাবেই না, দেখাবেই না। না দেখালে কেউ ক্লিক করতে পারবে না, ক্লিক না করলে টাকাও যাবে না, আপনি তো টের পাবেন না। কারণ আপনি এখানে কিন্তু অ্যাডের ক্লিক রেট কিভাবে আসে? আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, ক্যাম্পেইনের আন্ডারে 4টা অ্যাড গ্রুপ তৈরি করছেন, প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে 25টা করে কিওয়ার্ড আছে। ওই প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা টাকা কাটবে আপনার। আপনি কতগুলো কিওয়ার্ডে কোনটাতে টাকা কাটতেছে, কোনটাতে কাটতেছে না, সেটা আপনি রিপোর্টে দেখতে পারবেন, বাট এটাতে প্রত্যেক আলাদা আলাদা কিওয়ার্ডে টাকা কাটবে। তাহলে এটা হচ্ছে যে কোন অ্যাডটা উপরে শো হবে সেটা নির্ভর করে অ্যাডের সিপিসি কতটুকু হাইস্ট সিপিসি অফার করছে, এবং তার রিলেভেন্সি কত, এবং তার অ্যাড র্যাঙ্ক কত। আর টু ডিটেলসে আসে। এই অ্যাড র্যাঙ্ক এবং রিলেভেন্সি বুঝতে হলে আপনাকে কোয়ালিটি স্কোর বুঝতে হবে। কোয়ালিটি স্কোর কাকে বলে? আমি আপ টু ডিপে যাচ্ছি। কোয়ালিটি স্কোর কিভাবে কাজ করে এবং কোয়ালিটি স্কোর কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে কোয়ালিটি স্কোর আপনাকে হিট করে সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ গুগল? প্রথমে আলোচনা করি গুগল কি। গুগল সার্চ ইঞ্জিন। ঠিক আছে, কার মাথায় আইডিয়া আসছিল যে সে একটা সার্চ ইঞ্জিন দিয়ে কোটিপতি হয়ে গেছে, এবং তার সার্চ করার পদ্ধতি, তার অ্যালগোরিদমগুলো এত জটিল এবং এত কমপ্লেক্স যে সে সার্চ, তার অ্যাড সাইটগুলো ডিসপ্লে হবে সেখানে একটা অ্যালগোরিদম আছে, তার অ্যাড ডিসপ্লে হবে সেখানে আলাদা একটা অ্যালগোরিদম আছে। তবে এই অ্যালগোরিদমগুলোর ক্ষেত্রে সে সব সময় চেষ্টা করে কি, যে ইউজার কেন গুগলকে পছন্দ করে। অনেক ইউজার গুগলকে পছন্দ করে বলে গুগল অনেক বড়, বাট অনেক ইউজার কেন গুগলকে পছন্দ করে? কারণ গুগল সবসময় সবচেয়ে রিলেভেন্ট ডাটাটাই ডেলিভারি করে, সবচেয়ে বেস্ট ডাটাটাই ডেলিভারি করে। আর সবচেয়ে বেস্ট ডাটা ডেলিভারি করার জন্য সে সবচেয়ে বেশি অ্যানালাইসিস করে যে কোনটা সবচেয়ে বেশি রিলেভেন্ট, কোন ডাটাটা, কোন কন্টেন্টটা, কোন সাইটটা, কোন কিওয়ার্ডের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট। এই জন্য গুগলকে সার্চ করলে আমরা সবসময় মনের মতো কথাই পাই, যা খুঁজি তাই পাই। হোয়াট ইজ কোয়ালিটি স্কোর এনিওয়ে? কোয়ালিটি স্কোর হচ্ছে যে ইউজার, এখানে অনেকগুলো ফ্যাক্টর, ইউজার কি লিখে সার্চ করলো, তার সাথে আপনার অ্যাড কপি মিল আছে কিনা,
অ্যাড কপির সাথে আপনার ল্যান্ডিং পেজের মিল আছে কিনা, ল্যান্ডিং পেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের কোয়ালিটি আছে কিনা, এবং এইরকম আরো অনেকগুলো ফ্যাক্টর। গুগলে গিয়ে কেউ সার্চ করলো সকেট আর পাইলো হচ্ছে আমাদেরকে, লাভ হবে? কেউ পছন্দ করবে গুগলকে? পছন্দ করবে না। হোয়াট ইজ কোয়ালিটি স্কোর এনিওয়ে? গ্রেট অ্যাডস, প্রথমত অ্যাডসটা খুব ভালো হয়েছে, গ্রেট কাস্টমার এক্সপিরিয়েন্স, এবং ইউজার দেখে সেটাকে পছন্দ করছে, ইউজার ক্লিক করছে। পছন্দ করা মানে কি, ইউজার দেখছে হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু ক্লিক করে নাই, তার মানে কিন্তু সে ভালো হয়নি। ভালো হওয়ার মানে হচ্ছে দেখার পর ইউজার ক্লিক করতে বাধ্য হয়েছে। আমি এমন একটা অ্যাড লিখছি, এমন একটা হেডিং লিখছি, এতই ভালো হয়েছে, যেরকম ওই রাস্তার পাশে ক্যানভাসিং করে যারা, অনেক আমি শিক্ষিত লোককেও দেখছি যে দাঁড়ায় থেকে দেখতে থাকে কি হচ্ছে এখানে, মানে তার ক্যানভাসিং পাওয়ারটা এত ভালো যে মানুষজনকে সে ঘন্টা পর ঘন্টা সেখানে অনেক কাজ ফেলে দিয়ে ওখানে দাঁড়ায় থাকে। এখন আপনার কথা বলার সেটা আপনার অ্যাডটা যদি ভালো না হয় তাহলে ইউজার ওখানে ক্লিক করবে না, আর ক্লিক না করলে আপনার ক্লিক থ্রো রেট যেটা ওটা কমে যাবে, আর কমে গেলে গুগল চিন্তা করবে যেটা ভালো হয়নি। তাহলে আপনার অ্যাড কপি ভালো হলে ক্লিক থ্রো রেট ভালো হবে, ক্লিক থ্রো রেট ভালো হলে লং টাইম কাস্টমার রিটেনশন, আপনি প্রচুর কাস্টমার পাবেন এবং ইয়া বাড়বে। কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে এবং হাউ ইজ কোয়ালিটি স্কোর ক্যালকুলেটেড এবং হোয়াট মেক আপ ইউর কোয়ালিটি স্কোর। এই কোয়ালিটি স্কোর বুঝতে গেলে আবার বুঝতে হবে অ্যাড র্যাঙ্ক, অ্যাড কিভাবে র্যাঙ্ক করে। অ্যাড র্যাঙ্কের বিষয়টা হচ্ছে যে অ্যাড র্যাঙ্ক ইজ সিম্পলি নাম্বার অফ দ্যাট ডিটারমাইন হোয়াট পজিশন অন দ্য সার্ফ ইউ অ্যাড উইল প্লেস ইন। এখানে যে 3টা বা 4টা অ্যাড দেখায়, এখানের মধ্যে আপনারটা প্রথমে হবে না, দ্বিতীয় হবে না, তৃতীয় হবে। অ্যাড র্যাঙ্ক, অ্যাডের র্যাঙ্ক। আর আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা যেটা বলি যে আমার সাইট র্যাঙ্কিং হওয়া, সেটা অন্য বিষয়। দ্য হায়ার ইউর অ্যাড অ্যান্ড দ্য হায়ার ইউর অ্যাড উইল বি শো ইন দ্য পেজ। আপনার যত বেশি আপনার অ্যাড ভালো হবে, এত বেশি উপর শো হবে, এত বেশি উপর শো হবে, তত বেশি ক্লিক থ্রো রেট বাড়বে, আর যত বেশি ক্লিক থ্রো রেট বাড়বে তত বেশি আপনার সিপিসি কমতে থাকবে, আপনার কস্ট কমতে থাকবে, আপনার কনভার্সন রেট বাড়তে থাকবে, আপনার আর্নিং বেশি হতে থাকবে। আগে 2005 সালের আগে 2005 সালের আগে গুগলে এই অ্যাড র্যাঙ্কের কোনো অ্যালগোরিদম ছিল না। তখন নিয়ম ছিল যে টাকা বেশি পে করবে তার অ্যাড সবার উপরে শো হবে, সেই সবচেয়ে বেশি ক্লিক পাবে, সেই সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করবে। কোনো ধরনের কমপ্লেক্সিটি ছিল না, ঠিক আছে? বলে একটা কথা আছে না, আগে কি সুন্দর দিন, মানে দিন ছিল, ওই টাইপের একটা কথা আর কি। তো তখন কি হইতো, তখন হয়তো কি অনেক ইরিলেভেন্ট, অনেক স্পামি, অনেক অপ্রয়োজনীয় ওয়েবসাইট বেশি টাকা খরচ করে র্যাঙ্কিংয়ে ফার্স্টে চলে আসতো। ইন্স্যুরেন্স, মেডিকেল, আরও অনেক অ্যাড কোম্পানি, তার কন্টেন্ট নাই। যেরকম এখন ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট পাওয়া যায়, যে ক্লিক করেন, ফ্রিতে ক্লিক করেন, আপনাকে ডাউনলোড করতে দিব, কিন্তু ক্লিক করছে ফুল গেছে আরেকটা ওয়েবসাইট, মানে এটার সাথে কোনো মিলই নেই, ঠিক আছে? এরকম ধোকা দিচ্ছে কিন্তু ফেসবুকে, অনেক ফিডের মধ্যে আসে যে আপনি দেখতেছেন একটা, সে লিখছে যে বারাক ওবামা মারা গেছে, এখন ক্লিক করছেন খুলছে কিন্তু বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইট যেখানে অন্য কোনো কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে? তো এই টাইপের অ্যাড ওরা তৈরি করতো, সেলস কপিতে একটা ক্লিক করলে খুলতো আর একটা, বা অপ্রয়োজনীয় অন্য অন্য ডাটা আসতো। যখন ওই পদ্ধতি ছিল, যখন যে আগে টাকা পে যত বেশি পে করবে তার অ্যাড তত উপরে দেখাবে, সেই পদ্ধতিতে এই অবস্থা হইতো। বাট এখন আর সেটা নাই। এভরি সিঙ্গেল কিওয়ার্ড ইন ইউর অ্যাকাউন্ট হ্যাজ এ কোয়ালিটি স্কোর। সেকেন্ড অন এ, মানে স্কোরটা শুরু হয় 10 মধ্যে, মানে কোয়ালিটি স্কোরটা মেজার করা হয় 10-এর মধ্যে, 1, 2, 3, 4, 5 এবার 10 পর্যন্ত। প্রত্যেকটা কিওয়ার্ডের একটা কোয়ালিটি স্কোর থাকে, এবং নতুন কিওয়ার্ড শুরু হয় মিড লেভেল কোয়ালিটি স্কোর দিয়ে, মানে স্টার্টিংটা মিড লেভেল দিয়ে শুরু হয়। যখন সে পারফর্ম করতে থাকে তখন যদি তার পারফরমেন্স বেটার হয় দেন সে স্কোর আরও বাড়তে থাকে, আর যদি পারফরমেন্স কম থাকে তাহলে স্কোর কমতে থাকবে। হিস্টোরিক্যাল কিওয়ার্ড লেভেল কোয়ালিটি স্কোর ইজ নট অ্যাভেলেবল ইনসাইড দ্য অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট। এই কিওয়ার্ডের হিস্টোরি অ্যাডওয়ার্ডে পাওয়া যায় না। আমি যে কিওয়ার্ডটা নিয়ে করতেছি এই কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর আগে কী ছিল এটার কোনো ডাটা আমাদের কাছে নাই। অ্যাকাউন্ট লেভেল কোয়ালিটি স্কোর এক্সিস্ট বাট we are not given that information. It does not matter through improve keyword quality score and you will nothing more. আচ্ছা, আমি অনেক বেশি কথা বলতেছি, আপনাদেরকে প্র্যাকটিক্যাল যেতে পারতেছি না। প্র্যাকটিক্যাল যাওয়ার আগে আসলে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে যেতে হবে, নাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। 4টা মেইন জিনিস
ফ্যাক্টর, 4টা মেইন জিনিস ফ্যাক্টর কোয়ালিটি স্কোরের ক্ষেত্রে। 1 নাম্বার ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কাকে বলে? যতজন ভিজিটর তার অনুপাতে ক্লিক কতটা। 100 জন আসলো, সেখানে ক্লিক করলো 5 জন, তাহলে আপনার ক্লিক থ্রু রেট 5%। কিওয়ার্ড অ্যাড রিলেভেন্সি, আপনি কিওয়ার্ড এবং অ্যাড রিলেভেন্সি কেমন? কিওয়ার্ড অ্যান্ড কোয়ারি রিলেভেন্সি, কিওয়ার্ডটা এবং যেই লোকটা সার্চ করছে যে বাই এ লুম্বার সাপোর্ট চেয়ার, আর আপনার অ্যাডে আছে বেস্ট লুম্বার সাপোর্ট চেয়ার, লুম্বার চেয়ার, আর সাইডে যাওয়ার পরেও লুম্বার সাপোর্ট চেয়ারই পাওয়া গেছে, তাহলে রিলেভেন্সি। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ রিলেভেন্সি, মানুষ কি সার্চ করলো তার সাথে আপনার অ্যাড কপি মিল আছে কিনা, অ্যাড কপির সাথে আপনার যে সাইটের কন্টেন্ট সেটার মিল আছে কিনা, সেটা ব্যাপার। ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট কাকে বলে? ক্লিক থ্রু রেট হচ্ছে যে যদি 10,546টা ইমপ্রেশন আসলো, মানে মানুষ দেখলো, তার আন্ডারে 279 জন ক্লিক করছে, তাহলে আমি যদি এটা ভাগ করি তাহলে 0.026, মানে এটা আসলে 2.6%। ক্লিক থ্রু রেট ইজ হিউম্যান ফিডব্যাক অন দ্য কোয়ালিটি। এই স্কোরটা হচ্ছে হিউম্যান সাইড থেকে, যে মানুষ ওই স্কোর কিওয়ার্ডটাকে কতটুকু স্কোর দিচ্ছে, সার্চ ইঞ্জিন দিবে অন্য পাশ থেকে। ক্লিক থ্রু রেটের ব্যাপারে আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, আমি যদি আপনাদের কোশ্চেনটা কোনো সুযোগই দিচ্ছি না, সেটা আমি নিজেই বলে যাচ্ছি। তো আমি কোশ্চেনগুলো এখানে আলোচনা করছি যে হোয়াটস এ গুড সিটিআর টু এম ফর, মানে সবচেয়ে ভালো সিরিয়াল রেট কত হওয়া উচিত, এটা কোনো নির্দিষ্ট মান নেই, যত বেশি হয় তত ভালো, খারাপ বড় কোনো মান নেই যে কত লো হলে, এটা নির্ভর করে আপনার কম্পিটিটরের কি অবস্থা। হাউ ডাজ গুগল নো, গুগল এটা কিভাবে বুঝে? গুগল, আপনি যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, কোনো একটা কিওয়ার্ডে অ্যাড দিচ্ছেন, চিন্তা করা উচিত না যে আপনি জীবনে ফার্স্ট টাইম, পৃথিবীতে ফার্স্ট টাইম এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছেন, তার মানে আগে থেকে অন্য না কেউ এই কিওয়ার্ড নিয়ে অ্যাড দিছে এবং সেই ডাটা গুগলের কাছে আছে, এবং সেটা দিয়েই গুগল ওটার কোয়ালিটি স্কোর বের করে। এবং হোয়াট অ্যাবাউট ইউর অ্যাড পজিশন, সেটা আরও অনেক কমপ্লেক্স। তারপর হচ্ছে কিওয়ার্ড রিলেভেন্সি, যে কেউ একজন সার্চ করলো এক্সপার্ট, তার প্রোডাক্টটা হচ্ছে এক্সপার্ট কম্পিউটার রিপেয়ার, প্রিন্টার, হার্ড ড্রাইভ অ্যান্ড মোর, এগুলো তার কন্টেন্ট। বাট কেউ একজন সার্চ করলো ক্যানন প্রিন্টার রিপেয়ার, অনলাইন কম্পিউটার হেল্প অ্যান্ড হার্ড ড্রাইভ রিপেয়ার, সবগুলোই কিন্তু এটার সাথে রিলেভেন্ট। সরাসরি কিন্তু ওই শব্দগুলো কেউ উল্লেখ করে নাই, বাট এগুলো কিন্তু রিলেভেন্সি ঠিক আছে। দেখেন আর ভালো করে পড়েন, দেখেন এক্সপার্ট কম্পিউটার রিপেয়ার, আর এখানে কি আছে? ক্যানন প্রিন্টার রিপেয়ার। ক্যানন প্রিন্টার রিপেয়ার কোথায় হয়? যেখানে এক্সপার্ট কম্পিউটার রিপেয়ার করে। তারপর হচ্ছে অনলাইন কম্পিউটার হেল্প, ওখানেই। তারপর হার্ড ড্রাইভ রিপেয়ার, ওখানেই হয়। সরাসরি হার্ড ড্রাইভ রিপেয়ার তার কন্টেন্টের মধ্যে নাও থাকতে পারে, বাট থিম এক হইতে হবে, যে আপনার কন্টেন্টের সাথে অ্যাড কপির সাথে কোয়ারির সাথে থিমটা রিলেভেন্ট হইতে হবে। থিম রিলেভেন্ট হলে আপনার অ্যাডটা শো হবে। এক্ষেত্রে আপনার হুবহু কিওয়ার্ড অ্যাড কপিতে যেরকম বসানো উচিত না, বা কিওয়ার্ড নিয়ে মাথা রাখার দরকার নেই, আপনি কাছাকাছি তথ্য লিখছেন তাহলেই হবে। কিওয়ার্ড কোয়ারি অ্যান্ড রিলেভেন্সি, কেউ একজন সার্চ করলো ইজ ইট নর্মাল, আচ্ছা যাই হোক, শাওয়ার, অ্যাকচুয়াল কিওয়ার্ড কোয়ালিটি স্কোর ক্যালকুলেট ইন রিয়েল টাইম ফর এভরি গুগল সার্চ, সেটা হচ্ছে ইউর কিওয়ার্ড অ্যান্ড ইউর অ্যাড টেক্সট কপি। আপনার কিওয়ার্ড কি আর আপনার অ্যাডের টেক্সট কপি কি, এইটা বুঝবে গুগল, এইটা মিজার করতে পারে গুগল। ল্যান্ডিং পেজ রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ টু কিওয়ার্ড অ্যান্ড অ্যাড রিলেভেন্সি, এটাও আর একটু ডিপে যেতে হবে, যেরকম স্প্রেডেবিলিটি, ট্রান্সপারেন্সি, নেভিগেশন কি। প্রথমত হচ্ছে রিলেভেন্স, ল্যান্ডিং পেজ শুড আনসার দ্য ইউজার কোশ্চেন অর প্রোভাইড এ সলিউশন টু দ্য প্রবলেম। ইউজার যেটা লিখে সার্চ করছিল সেই আনসার বা সলিউশনটাও ল্যান্ডিং পেজে থাকতে হবে। কন্টেন্ট শুড বি থিমেটিক্যালি রিলেটেড টু ইউর অ্যাড কপি অ্যান্ড কিওয়ার্ডস, বারবার বলতেছি কথাগুলো। ইনক্লুড এনাফ ট্যাক্স, এবং ওই ল্যান্ডিং পেজের মধ্যে এনাফ ট্যাক্স থাকতে হবে, 2-3টা প্যারা থাকতে হবে, অন্তত মিনিমাম 2-3টা প্যারা থাকতে হবে। এবং ডোন্ট রিপিট ইউর কিওয়ার্ড এক্সেসিভলি, একই কিওয়ার্ডকে বারবার রিপিট না করা। এবং কন্টেন্ট শুড বি ইউনিক টু ইউর ওয়েবসাইট, কন্টেন্ট ইউনিক হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লোড টাইম, ওয়েবসাইটটা ফাস্ট লোড হচ্ছে কিনা। আপনি টাকা পে করছেন অ্যাড দেওয়ার জন্য, আপনার ওয়েবসাইটটা স্লো, আপনার অ্যাডটা শো হবে না, আপনার অ্যাডটা ডিসপ্লে হবে না, কারণ আপনার ওয়েবসাইটটা স্লো।
হ্যাঁ, এটাই রিলেভেন্ট যে আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হচ্ছে কিনা। গুগল সেটাও চেক করবে যে আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে স্প্রেডেবিলিটি। আমাদের এসইও করে আমরা জানি যে robots.txt কেন ইউজ করি আমরা, মানে সার্চ ইঞ্জিনকে পারমিশন দেওয়ার জন্য যে সাইটে সে সার্চ করবে কি করবে না, করলে সে কোন কোন পেয়ে যাবে কোন কোন পেয়ে যাবে না, এবং সাইট ম্যাপ, এই বিষয়গুলো ঠিক থাকতো। আমি ডিটেলসে যাচ্ছি না, অনেক কথা খুবই ডিটেলসে যাচ্ছি না। যে আপনার সাইটের স্প্রেডেবিলিটি ঠিক থাকতে হবে, যে সার্চ ইঞ্জিন যেন আপনার সাইটে যাওয়ার পরে ওটাকে স্পাইডার করতে পারে, ওটাকে রিসার্চ করতে পারে, কন্টেন্টগুলো রিড করতে পারে, নাকি আপনি আইফ্রেম ইউজ করে বসে আছেন, নাকি আপনি ইমেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করে রাখছেন যেটা গুগল রিড করতে পারে না। ওয়েবসাইটের কন্টেন্টও এরকম ভালো হইতে হবে। তৃতীয়ত হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি হচ্ছে প্রাইস, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডেলিভারি অপশনস, এগুলো সব ট্রান্সপারেন্ট থাকতে হবে। হিডেন, গ্রামীণফোনের মতো হিডেন কোনো শর্তপর্য থাকতে পারবে না, ওর ধরনের কোনো কন্ডিশন থাকতে পারবে না। এবং এমন কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করবেন না যেটা ইউজারের ডাটা কালেক্ট করে। ডোন্ট ইনস্টল সফটওয়্যার ভিজিটর কম্পিউটার অন ভিজিটর। অনেকগুলো ওয়েবসাইট আছে যে আপনি ঢুকলে আপনার কম্পিউটারে হিডেনলি সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, তারপর সে আপনার ক্যাশ রিড করে মানে আপনার চয়েসগুলো সে খুঁজে নিয়ে নেয়। ওরকম কোনো সফটওয়্যার থাকতে হবে না। ডোন্ট অল্টার এনি ব্রাউজার সেটিং। তারপরে অ্যাক্সেসিবল প্রাইভেসি পলিসি, নো অটোমেটেড নিউজ লেটার সাইন আপ। এই ধরনের কোনো ধরনের তার সাথে কোনো ধরনের দুই নম্বরই করা যাবে না ক্লায়েন্টের সাথে। যারা এই ধরনের কোনো পলিসি ইউজ করতেছে তার ওয়েবসাইটের অ্যাডও কিন্তু ডিসপ্লে হবে না, করলেও বহুত টাকা কাটবে, 2 টাকার জায়গায় 12 টাকা কাটবে। এবং নেভিগেশনটি, যেটা হচ্ছে যে ইউজার যাওয়ার পরে সে যাতে পুরো ওয়েবসাইটটা খুব সহজে নেভিগেট করতে পারে। মেনুবারটা প্রতিটা পেজে হোম পেজ মেনুবার থাকা, এবং মেনুবারটা প্রতিটা পেজ থেকে 2 ক্লিকের মধ্যে যে কোনো সাইটে যেতে পারা। মানে ইউজিবিলিটি টেস্ট করতে হবে আপনাকে, ইউজিবিলিটি ঠিক আছে কিনা, এগুলো সব কিছু ঠিক থাকবে। টেক ইউর ল্যান্ডিং পেজ সিরিয়াসলি, এটাই আমি বলতে যাচ্ছি এতক্ষণ যাওয়া বলে। আপনার ল্যান্ডিং পেজটা সিরিয়াসলি নিতে হবে আপনাকে। সেখানে কন্টেন্ট, সেখানে স্পিড, সাইড স্পিড, নেভিগেশন, তারপর আদার্স সব কিছু ঠিক থাকলে তখন আপনার অ্যাডটা পারফেক্ট হবে। অ্যাড দেওয়াটা কোনো ব্যাপার না, অ্যাড দিলেই শো হবে বা হবে না, একটু বেশি টাকা খরচ হবে, বাট কোন অ্যাডটা সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি কনভার্সন রেট আসবে সেটা নির্ভর করে এই বিষয়গুলোর উপরে। যদি গ্লোবালি দেখি, একদম উপর দিক থেকে দেখি যে কোন কোন ফ্যাক্টরটা আমার কোয়ালিটি স্কোরকে হিট করতেছে, 3 ভাগে ভাগ করছি: সিটিআর, রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ। মিনিমাম 50 বার টাইম অ্যানাউন্স করে ফেলেছি আমার এই শব্দগুলো, মানে শব্দগুলো 50 বার বলে ফেলছি। আবার বলতেছি যে 10% রিলেভেন্স নির্ভর করে ল্যান্ডিং পেজের উপরে, 65% নির্ভর করে সিটিআর এর উপরে, এবং রিলেভেন্সির উপর নির্ভর করে 25%। এবং এই সিটিআর কিসের উপর নির্ভর করে? অ্যাড বা সিটিআর হিস্টোরি, অ্যাকাউন্ট সিটিআর হিস্টোরি, ডিসপ্লে ইউআরএল সিটিআর, জিওগ্রাফিক্যাল সিটিআর হিস্টোরি। রিলেভেন্সি হিসেবে নির্ভর করে কিওয়ার্ড রিলেভেন্সি, কিওয়ার্ড কোয়ারি রিলেভেন্সি, কিওয়ার্ড অ্যাড কপি অ্যান্ড ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজ নির্ভর করে লোড টাইম, আদার্স ট্রান্সপারেন্সি বিষয়গুলো নিয়ে। রুল আর মিন টু ব্রোকেন। যদি আপনার কোয়ালিটি স্কোর 1 হয়, তাহলে আপনার অ্যাডটা শো হবে না, হলেও অনেক বেশি টাকা খরচ হবে, এবং আপনার অপ্রয়োজনীয় ইরিলেভেন্ট ক্লিক করবে। কিওয়ার্ডস উইল রিয়েলি ট্রিগার অ্যাড ইমপ্রেশন, এবং ইউ আর ইন ডেঞ্জার অফ গেটিং ব্যান্ড। আপনাকে ব্যান হয়ে যেতে পারেন আপনি। এবং কস্ট পার ক্লিক উইল বি গ্রোসলি ওভার পিস অ্যান্ড ফিক্স ইন আদার্স ক্লিন। যাও আপনার কোয়ালিটি স্কোর যদি 1 হয়, তাহলে আপনি অ্যাড শো হলেও মারা যাবেন, শো না হলেও মারা যাবেন, অবস্থা এরকম। মানে খাইলেও মারা যাবেন, না খাইলেও মারা যাবেন, এই টাইপের অবস্থা হবে আপনার। দ্বিতীয়ত, আপনার কোয়ালিটি স্কোর যদি 2 বা 3 হয়, তাহলে ওটা ভালো না। আপনার একটা হয়তো শো হবে, আপনি হয়তো ব্যান হবেন না, বাট আপনার খরচ হবে অনেক বেশি। যদি আপনার কোয়ালিটি স্কোর 4, 5, 6 হয়, তাহলে এটা মিড লেভেল, আপনি মাঝামাঝি মানের সিপিসি কস্ট হবে আপনার, এবং একটা 3-4 নাম্বারে দেখাবে, 3 বা 4 নাম্বার 5 নাম্বারে দেখাবে, এবং অনেক সময় এটা মাইনর, মানে ক্লিক রেট খুব কমই হয়। যদি 7 নাম্বার হয়, গ্রেট।
cost are good, quality is above average. যদি 8 or 9 not as a common, but if you are see them and you are doing something right. আপনি যদি 8 9 হয় তাহলে আর কোয়ালিটি স্কোর নিয়ে চিন্তা করার দরকার নেই, কোয়ালিটি স্কোর ফাইন। যদি 10 হয় জ্যাকপট, আপনি সবচেয়ে বেস্ট। এবং আপনার সিবিসি আপনার আদার্স অনেক কিছুই এটার উপর নির্ভর করবে। যেটা আগে ছিল, যখন একটা নিয়ম ছিল যে যে বেশি টাকা পে করবে তার গুগল অ্যাডটা আগে শো হবে, আর এখনকার নিয়ম হচ্ছে এটা। এখন আপনারা অনেক কিছু বুঝবেন এটাতে কিভাবে। আমি 5 জন অ্যাডভার্টাইজারের কথা চিন্তা করলাম, ব্রেড ব্যান্ড ব্র্যান্ড, 5 জন। এই 5 জন ব্রেড $9 অফার করছে, ব্রেড 7, ব্রেড 6.25, ব্যান্ড 3 আর ব্র্যান্ডা 2। এবং কোয়ালিটি স্কোর কারো 1, 3, 7, 5, 10। যদি কোয়ালিটি স্কোর 1 হয়, 9 into 1 তাহলে 9ই হলো। আর তার হচ্ছে 7, আর কোয়ালিটি স্কোর ছিল 3, তার কোয়ালিটি বেশি হওয়ার কারণে 3 7 21। দেখছেন ওই অ্যাড র্যাঙ্ক কোথেকে আসছে দেখছেন। কোয়ালিটি আমি আগে যেটা টাটা দেখাচ্ছিলাম সেখানে বলিনি, কিন্তু কোয়ালিটি স্কোর কিসের উপরে আসে আর অ্যাড র্যাঙ্ক কিসের উপরে, দুইটা ফ্যাক্টর বলছিলাম। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে এখানে কোয়ালিটি স্কোর যদি ভালো হয় তাহলে আপনার ম্যাক্স বিট যত সেটা মাল্টিপ্লাই হবে এবং সেটা হবে আপনার অ্যাড র্যাঙ্ক। যদি আপনার অফার করছেন 6.25 আর আপনার কোয়ালিটি স্কোর 7, তাহলে আপনার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 43.75। $3 অফার করছেন, আপনার কোয়ালিটি স্কোর 5 আর হচ্ছে 15, আর যখন 2 আর তার কোয়ালিটি স্কোর 10, তাহলে সে 20। সে $9 অফার করেও 9-এ আছে আর আপনি 20-এ চলে আসছেন, তাহলে আপনার কার একটা সবার আগে শো হবে। আমি সিরিয়াল করে দিছি, কার একটা শো হবে না যার কোয়ালিটি স্কোর 1। ঠিক আছে, আরো কিছু বিষয় আছে। এবার আসেন সিপিসি। এবার তো বুঝলাম হ্যাঁ শো হবে, কিন্তু সিপিসি কত খরচ হবে। যে 1 নম্বরে আছে ব্রেড, আমি সিমুলেট করে নিয়েছি, 1 নম্বর থেকে উপরে রাখছি। ব্রেড হাইস্ট ম্যাক্স সিপিসি দিচ্ছে, বাট কোয়ালিটি স্কোর তার মিড লেভেলে আছে, এই কারণে তার অ্যাড র্যাঙ্ক 43 এবং সে র্যাঙ্কিংয়ে প্রথমে আছে। বাট তার সিপিসি কত? কেন সে তো অফার করছিল 6, তার সিপিসি কেন 3? কারণ তার নিচে যে আছে 7 দিয়ে তার কোয়ালিটি স্কোর কত, ব্রেড 1 নম্বরে আছে, সে অফার করছিল $6, তার সিপিসি $3। কেন? কারণ ব্রেড $7 অফার করছে, তার কোয়ালিটি স্কোর 3, এই দুটো মিলে আসছে 21, আর ওর কোয়ালিটি স্কোর 7 দিয়ে এটাকে যখন ভাগ দেওয়া হয়েছে এটা 3 আসছে। এবার বুঝতে পারছেন যে আপনি অ্যাড দিবেন, আপনার অ্যাডের কস্ট নির্ভর করে কার উপরে। 2 নম্বরে তার সিপিসি কি হবে? তার সিপিসি কি হবে এটা বলছি, এখানে দেখেন 2 নম্বর জন্য সিপিসি নির্ভর করবে তার কোয়ালিটি স্কোর 3, তার নিচে অ্যাড র্যাঙ্ক আছে কত 20, তাহলে কত 6। প্রথম জন $3 সিপিসি দিয়ে অ্যাড দিয়ে চলে যেতেছে, আর তারপরের জন $6। তো নিচে তার তো 2 আছে। এবার তারপরের জন্যটা কত হবে ভাই আপনি বলেন। 1.5 and 1.80। এখন বুঝতে পারছেন যে আমি যখন গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দেই আমার সিবিসি কোত্থেকে আসে। সেটা পরের জন বললে হবে না, পরের জনটা অনেকগুলো কোশ্চেনের উপর নির্ভর করে, কোয়ালিটি স্কোর, রিলেভেন্সি, যাতে এতক্ষণ দেখুন অনেকগুলো কথা বলতেছিলাম, এই 4টা বোঝানোর জন্য এতটা কথা বলছি। সিম্পল না, সেটাও বলতে পারবেন না। এখানে সোজাসুজি কোনো আনসার দেওয়ার কোনো নেই। আমি বলেই দিছি যে আপনাকে এখানে যা যা ফ্যাক্টর সবগুলোই আলোচনা করছি। হ্যাঁ, কারণ তার নিচে সে ম্যাক্স সিপিসি অফার করছে এবং এই কোয়ালিটি কখনো তার ম্যাক্স সিপিসির চেয়ে বেশি হবে না, ম্যাক্স সিপিসির চেয়ে কম হবে। না, এটা একমাত্র বিল গেটসকে যোগাযোগ করতে হবে, ওর সাথে মানে মাইক্রোসফট যে আছে ওর সাথে যোগাযোগ করতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে এটা ব্যাপার, ঠিক আছে। তারপরে এটা দেখেন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এই স্লাইডটা আরেকটু ডিটেলসে যাই।
আপনার কথা না বলে একটু স্লাইড ডিটেলসে যাই। হ্যালো, ওকে। আচ্ছা দেখেন, আমি এখানে দুটো মার্ক করছি, আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা দেখেন, 5 নম্বরে যে আছে ব্যান, মনে রাখেন তার ম্যাক্স সিপিসি কত? আপনার এখানে চেয়ার খালি আছে, সামনে চেয়ার খালি আছে, অনেক পিছন দিক থেকে উঠে দিচ্ছে, সামনে চলে আসতে পারেন, আরো 2 দিন চলে আসতে পারবেন। এখানে চেয়ার খালি আছে, তারপর মাঝখানে চেয়ার খালি আছে, ওই যে ওখানে চেয়ার খালি আছে, আপনি চলে আসেন না, এই যে এখানে আছে, এখানে। আমরা প্রায় শেষের দিকে, আমি বুঝতেছি আপনারা খুব বোর হয়ে যেতেছেন, আমি আর বেশি যাব না, যদিও আমার টপিক শেষ হয়নি। এখন দেখেন ব্যান কত? $3 অফার করছে, তার কোয়ালিটি স্কোর 5 এবং তার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 15। সবই ঠিক আছে তো? ঠিক আছে। চেঞ্জ, তার ম্যাক্স সিপিসি চেঞ্জ হয় নাই, কিন্তু তার ল্যান্ডিং প্লেসে সে ভালো করে ফেলছে, কোনো কারণে চেঞ্জ করে কোয়ালিটি স্কোর বাড়াই ফেলছে। বাড়ানোর কারণে তার কোয়ালিটি স্কোর আগে কত ছিল? 5 ছিল, এখন 4 হয়ে গেছে, মানে কোয়ালিটি কমে গেছে। কোয়ালিটি স্কোর কি হয়েছে? কমে গেছে। কমে যাওয়ার কারণে তার কোয়ালিটি স্কোর যখন কমে গেছে, তাহলে তার এই রেজাল্টটা কমে গেল না, 12 হয়ে গেল না। এখন ব্রেড আগে পে করতেছিল 1.5, এখন সে পে করবে হচ্ছে 1.2। পর্যন্ত ভালোই হলো, কোয়ালিটি স্কোর কমে যায়। এখন ভাইজান, আপনার যে আমার নিচে আছে আমি কি জানি না যে আমার নিচে কে আছে। তো এখন তাহলে ওর কোয়ালিটি স্কোর কমে যাওয়ার কারণে কার লাভ হয়েছে? ব্রেন্ডার। সে আগে 1.5 দিয়ে 3 নম্বরে ছিল, এখন 1.2 দিয়েও 3 নম্বরে। তার পজিশন বাড়ে নাই, বাট তার কস্ট কমে গেছে। এবং আরো এক জায়গায় হিট করছে, তার নিজেরটাতে বেড়ে গেছে। সে আগে 1.8 দিয়ে ডেলিভারি করতেছিল, এখন সে 2.25। কেন? কারণ এই যে কোয়ালিটি স্কোর কমে যাওয়ার কারণে সে তারপরটাতে হিট করছে, এটা এখন বেশি হয়ে গেছে। এবার বুঝতে পারছেন যে সিপিসি কোথায় নির্ভর করে? আপনি অ্যাডওয়ার্ড থেকে সাজেস্টেড সিপিসি যতই ডাউনলোড করেন না, যতই মনে মনে খুশি হন, কোনো লাভ নেই। এখন এই জন্য আপনি ওখানে কম সিপিসি দিবেন, সেটা তো কোনো লাভ নেই। আপনি হাই সিপিসি দিলে পসিবিলিটি আপনার উপরে যাওয়ার বেশি। সাথে সাথে কন্টেন্ট কোয়ালিটি আদার সব কিছু ঠিক রাখলে সিপিসিও কম হওয়ার সম্ভাবনা বেশি। $40 কেন, $100 ম্যাক্স সিপিসি দেন, কোনো অসুবিধা নেই। আপনার কোয়ালিটি ঠিক থাকলে আপনার $2-3 বা আরও কমেও আপনার সিপিসি হবে। আর যদি আপনি $2 দিচ্ছেন কিন্তু আপনার কোয়ালিটি ঠিক নেই, হয় অ্যাডটাও শো হবে না, অ্যাকাউন্টটা ব্যান হতে পারে, এবং হইলেও সিপিসি অনেক বেশি হতে পারে। আমি কি বুঝতে পারছি? আরেকটু এক্সাম্পল দেখাবো। এখন দেখেন আগে কি ছিল, এখানে দেখেন 3.3 ছিল, 3.3 চেঞ্জ হয়েছে কোথায়? চেঞ্জ করলাম। ব্রেডের আগে কত ছিল? 2 ছিল, 4 হয়েছে। সে তার সিপিসি 2 থেকে 4 করে দিছে। ব্রেন্ডা আগে কত ছিল? এই যে এখানে দেখেন, এটা কত ছিল? 2 ছিল, 2 ছিল না? আপনারা কথা বলতেছেন না? সে তার সিপিসি ডবল করে ফেললো, 4 করে ফেললো। 4 করে ফেলার সাথে সাথে তাহলে কি হলো? তার কোয়ালিটি স্কোর 10 × 4 40 হয়ে গেছে। যখন এটা 40 হয়ে গেছে, তার উপরে ব্রেথ আছে না, ব্রেথের উপরে পড়ছে বাস। কারণ কত এখন? সে আগে কত ছিল? 3 ছিল, 3.33। তার এখন সিপিসি কত হয়ে গেছে? সে যে সে তার চোখ উপরে উঠতে পারে না, এটাও বার্তা পারবে না। তার পজিশন 12টা না, কিন্তু তার উপরে যে আছে তার তো 12টা পাচ্ছে। তাহলে আপনি ক্লিয়ার? এই স্লাইডটাকে আপনার সবাই ক্লিয়ার? আমি এতক্ষণ যা বক করছি সব সার্থক যদি আপনি এই স্লাইডটার মধ্যে বুঝতে পারেন। ঠিক আছে? কেউ ঘুমাচ্ছেন না তো? ওকে, আচ্ছা, ওকে। কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে না, কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে।
যেরকম হতে পারে যে নতুন কিওয়ার্ড, নতুন ক্যাম্পেইন শুরু করছেন, সেখানে এই ফর্মুলা হবে না। ওই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে কখন, যদি আপনার ইমপ্রেশন 1000 থেকে 1500 যখন হয়, অথবা ক্লিক 100 থেকে 250 যেটা আগে আসে যদি হয়, তখন থেকে এই অ্যাপ্লাই হয়। তো প্রথমে যখন আপনি শুরু করতেছেন আর আপনার বাজেট যদি হয় $10 $15, তাহলে আপনি এই এই ঢেউয়ের ধাক্কায় আসবেন না, মানে আপনি এই ফ্লোতে আসবেনই না, আপনি শুরুতেই নেই। মানে আপনি হয়তো কোনো একটা মিডিয়াম ক্যাটাগরি কিছু একটা সিবিসি আপনার উপরে অ্যাপ্লাই হবে, বাট আপনি এই এত যা বললাম এগুলো অ্যাপ্লাই হবে কখন, যখন আপনি একটা লং টাইম রান করবেন, আপনি যখন একটা সিরিয়াসলি বিগ বাজেট লং টাইম বিজনেস রান করবেন। পেন্স, ইন্ডাস্ট্রিয়াল শেডার বা ইন্ডাস্ট্রিয়াল শেডার্স, প্রেফিক্স, সাফিক্স, সোফা, আপনার কিওয়ার্ডের উপর অনেক নির্ভর করে। কিওয়ার্ডের সাফিক্স প্রেফিক্সের কারণেও অনেক সময় আপনার এগুলা এফেক্ট করে না। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে আমি বলতেছি যে রক্তের মধ্যেই সমস্যা আছে, সেরকম কিছু সমস্যা হচ্ছে, যেরকম ধরেন ফার্মাসিউটিক্যাল, ফাইন্যান্সিয়াল, লিগ্যাল, আদার্স ইন্ডাস্ট্রি, এদের কিওয়ার্ডের সিপিসি অলওয়েজই বেস্ট, মানে হাই। এদের সিপিসি কখনো কমবে না। এদের সিপিসি গুলা গুগল নিজে থেকে ম্যানুয়ালি করবে, মানে এরা যাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে না পারে, বা এদের অ্যাডভার্টাইজমেন্ট যাতে এক্সপেন্সিভ হয়। এই ক্যাটাগরির ক্লায়েন্ট যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলা মানে অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আরও অ্যাডভান্স, মানে যতই কোয়ার্ডিয়াস করে, যতই কিছু চিন্তা করেন, খুব বেশি লাভ হবে না, বেশি দিক হবে না। এবং কম্পিটিটর ক্যাম্পেইনস, কম্পিটিটরটাও আপনাকে এফেক্ট করতে পারে, যেটা মানে আমি বললাম যে এই ফর্মুলার অ্যাকসেপ্টগুলো কী কী, মানে অ্যাকসেপশনগুলো কী কী। ওকে, আমি এখানে আর একটু ডিপে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, বাট আমার সেমিনারে আমি আর বেশি জানি ম্যানুয়ালি কীভাবে কোয়ার্ডিয়াস করে করতে হয়, তা অন্য কোনো সময় সেমিনার হলে আমি আলোচনা করব, এটা আরও ডিপলি যাব, সেটাতে আরও অন্তত 1-2 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডওয়ার্ড ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন। আমরা অলরেডি অ্যাডওয়ার্ড ড্যাশবোর্ড সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন নিয়েছি, যে কীভাবে কোন ফাংশনটা কাজ করে। আমরা তারপর একটা ম্যানুয়ালি দেখে আসি। এটা হচ্ছে অ্যাডওয়ার্ড ড্যাশবোর্ড। ওকে, এটা হচ্ছে অ্যাডওয়ার্ডের ড্যাশবোর্ড। আমরা অলরেডি এই ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে গেছি। একটা আমার বক শুনছেন আর এটা দেখছেন, অলরেডি এটার সাথে আপনার পরিচয়। হোম, ক্যাম্পেইনে ক্লিক করলে সবগুলো ক্যাম্পেইন একসাথে দেখাবে। ক্যাম্পেইনের আন্ডারে আপনার কতগুলা অ্যাড গ্রুপ আছে, সেই অ্যাড গ্রুপগুলো দেখাবে। অ্যাড গ্রুপে ক্লিক করলে সেই অ্যাড গ্রুপের আন্ডারে কিওয়ার্ডগুলো দেখাবে। এবং এখানে অপরচুনিটি একটা শব্দ আছে, আমার এই অ্যাকাউন্টে যদি নতুন, সেখানে অপরচুনিটিগুলো দেখাবে না। এই অ্যাকাউন্টে যদি 1 থেকে 1.5 মাস 2 মাস পুরাতন হতো, তাহলে আপনাকে অপরচুনিটি দেখাতো। তো এটাকে তো দেখতে চাই না। যাই হোক, এখান থেকে দেখি, এখানে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, যদিও দেখানো ঠিক না। এখানে যদি অপরচুনিটিতে ক্লিক করি, এর অপরচুনিটিগুলো আপনি দেখাতে পারে, কারণ সে কয়েকদিন থেকে ক্যাম্পেইন করতে হবে, যদিও পজ করে রাখছে। সাতটা শেষ করবো চিন্তা করছিলাম, কিন্তু আমার শেষ হয়নি। আমি আর একটু সময় নিচ্ছি, হয়তো আর আধা ঘন্টা বা 50 মিনিট। না, তার এখানেও দেখাচ্ছে না। এখানে অপরচুনিটি বলতে একটা ব্যাপার থাকে, যে যেটাতে গুগল কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, কিছু আইডিয়া সাজেস্ট করে, তারপর বিভিন্ন ধরনের সার্চ করে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলো অ্যাভয়েড করি। ম্যানুয়ালি করাটাই বেস্ট। গুগল যেটা সাজেস্ট করে সেটা করলে অন অ্যাভারেজ মানে পড়ে যাবে, সেরকম না যাবো না। রিপোর্টিংটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে রিপোর্টিং বলতে আপনি ম্যানুয়াল রিপোর্ট, কাস্টমার রিপোর্ট তৈরি করে নিতে পারেন, যে আমার কোন কস্টে অ্যাগেনস্টে সিটিআর কেমন, কনভার্সন কেমন, এটা সেটা এরকম ম্যানুয়াল কিছু রিপোর্ট তৈরি করা যায়। রিপোর্টিংয়ের ব্যাপার আছে, এখানে কোনো রিপোর্ট তৈরি করেনি। আর টুলসের মধ্যে আছে হিস্টোরি,
এটার সাইডটা একটু লোড হেভি হয়, তবে এত বেশি স্লো হয় না, আমার নেট কানেকশনের কারণে প্রবলেম। তো এখানে হিস্ট্রি দেখাচ্ছে যে আপনার ক্লিক, তারপরে ডেইলি ক্লিক, আদার্স আদার্স অনেক ফাংশনগুলো থাকে এখানে, যে আপনার এখানে বিভিন্নভাবে সিটিআর কত, মানে জাস্ট রিপোর্টিং টাইপের হিস্ট্রিগুলো থাকবে এখানে, আপনার কেমন ছিল, পারফরমেন্স কেমন হয়েছিল। এখানে যেহেতু আমি কোনো ক্যাম্পেইন এখন পর্যন্ত চালাই নাই, সেটা কোনো হিস্ট্রি নাই এখানে। তারপর কনভার্সন কেমন, অ্যাট্রিবিউটস চেক করতে পারেন। কোনো একটা কিছুতে ক্লিক করতে তো এখন ভয় লাগতেছে, লোড হইতে অনেক সময় নিচ্ছে। আচ্ছা আসুক। যে এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটসগুলো এখানে, শো চার্ট, কনভার্সন এগুলো কিছু অ্যাডভান্স কিছু ফিচার আছে, ডেইলি, উইকলি, তারপর এখান থেকে ফার্স্ট ক্লিক অ্যানালাইসিস, লাস্ট ক্লিক অ্যানালাইসিস, টপ পাথ, টাইম পাথ, কিছু ব্যাপার আছে। তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স দিয়ে আবার ট্র্যাকিংগুলো চেক করতে পারবেন, গুগল মার্চেন্ট সেন্টার, লোড প্ল্যানার, ডিসপ্লে প্ল্যানার। আপনার সেটিংসের মধ্যে বিলিং, অ্যাকাউন্ট সেটিং, লিঙ্ক সেটিং, মোটামুটি আমরা সবগুলোই আলোচনা করছি এখানে। ওকে, এডিটিং ক্যাম্পেইন সেটিং, যে ক্যাম্পেইন সেটিং এডিট করতে হলে কীভাবে করবেন সেটা একটু দেখাই দিই। যদি আপনার ক্যাম্পেইন লেভেলে ক্লিক করলাম, ক্যাম্পেইনের আন্ডারে এখানে সেটিং স্টেপটা আছে, এই সেটিং অপশনে আসার পর অল সেটিং, ডিভাইস সেটিং, তারপরে ক্যাম্পেইন নেম, সার্চ টাইপ, গুগল সার্চ, আদার্স, অল ডিভাইস, কোন কোন ডিভাইসে দেখাবে না দেখাবে, এই ফাংশনগুলো এখান থেকে আছে। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাম্পেইন, আমরা অলরেডি অ্যাড নিউ ক্যাম্পেইন করছি। কাস্টম শিডিউল, এটাও করতে পারি। এখান থেকে কোনো একটা অ্যাড গ্রুপ সিলেক্ট করলাম, সেখান থেকে এখান থেকে রুল সেট করে দেওয়া যায়, যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ স্ক্রিপ্ট, ম্যানেজ রুল। এখানে আমি রুল সেট করে দিতে পারি যে আমি প্রতিদিন এসে সকাল সকাল ক্যাম্পেইন অন করবো না, প্রতিদিন অফ করবো না। আমি এটা রুল সেট করে দিলাম যে প্রতিদিন সকাল 9টায় ক্যাম্পেইনটা অন হবে, সন্ধ্যা 7টায় অফ হবে। ওভাবে করে আমি এখানে বিভিন্ন ধরনের রুলস করতে পারি এর মাধ্যমে। আর এখান থেকে হচ্ছে কপি, ডাউনলোড, স্প্রেডশিট, লেবেলিং, এখানে সিগমেন্ট করতে পারি, টাইম, ডেট। আমি এখানে যেগুলো দেখতেছি এগুলোকে যদি আমি টাইম ওয়াইজ, ডেট ওয়াইজ, আওয়ার ওয়াইজ ওগুলো দেখতে চাই, সেভাবে এখান থেকে দেখতে পারি। তারপর কিওয়ার্ড প্লেসমেন্ট, নেটওয়ার্ক উইথ, ক্লিক টাইপ, ডিভাইস, আদার্স অন্যান্য টাইপও দেখতে পারি। আর এখান থেকেও ওটাকে আলাদা করতে পারি, যে পারফরমেন্স বেস, জিওমেট্রিক বেস, নাম, ডেইলি, উইকলি, মান্থলি, এবং ফিল্টার করতে পারি, কলাম যোগ করতে পারি, মডিফাই এনে কলাম, কলাম, বিভিন্ন ধরনের কলামগুলো এখানে অ্যাড করতে পারি। অ্যাড অল কলামস, সব কলামগুলো অ্যাড হয়ে গেছে। তারপরে অ্যাপ্লাই দিলে এখানে দেখবেন অনেকগুলো রো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা বলতে বলতে যদি ওদিকে কেউ ক্লিক করে বসে, আমি তো আপনাদেরকে ট্রায়াল দেখাচ্ছি, আমি তো ক্যাম্পেইন করতেছি না। এখন আমার কার্ডও অ্যাড করা আছে, আমার বিলিং অ্যাড করা আছে, তাহলে এখন যদি কেউ ক্লিক করে বসে তাহলে তো আমার টাকা কেটে ফেলবে। সো ওই জন্য এটা অফ করে রাখা আছে। দেখেন অনেকগুলো কলাম অ্যাড হয়েছে সেখান থেকে। আচ্ছা, আমরা একটা এটাতে কথা বলি, লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক,
এরপর আমরা অন্য টপিকে চলে যাব, মানে শেষ। আন্ডারস্ট্যান্ডিং দ্য নেগেটিভ কিওয়ার্ড। এতক্ষণ বলছি সব পজিটিভ কিওয়ার্ড নিয়ে কথা বলছি, এবার আমাকে বুঝতে হবে নেগেটিভ কিওয়ার্ড কি। নেগেটিভ কিওয়ার্ড আমার টাকা বাঁচাবে, নেগেটিভ কিওয়ার্ড আমার সময় বাঁচাবে, নেগেটিভ কিওয়ার্ড আমাকে অন্য বিপদ থেকে বাঁচাবে। নেগেটিভ কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করতে পারেন, নেগেটিভ কিওয়ার্ড যত বেশি রিসার্চ করতে পারবেন তত বেশি। এই নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখতে হবে, এটা কী কী জিনিস আপনাকে হেল্প করবে। নেগেটিভ কিওয়ার্ড প্রিভেন্ট ইউর অ্যাডস ফ্রম বিং ডিসপ্লেড ফর কোয়ারিজ আনরিলেটেড টু ইউর প্রোডাক্ট আর সার্ভিস। ইনক্রিজ ইউর কনভার্সন রেট বাড়াবে। তারপর হচ্ছে ডিক্রিজ কস্ট পার কনভার্সন, প্রত্যেকটা ক্লিকের কস্ট কমাবে। এবং ইনক্রিজ সিটিআর, এবং আপনার ক্লিক থ্রু রেট বাড়াবে। আর ক্লিক থ্রু রেট বাড়লে কোয়ালিটি স্কোর বাড়বে, কোয়ালিটি স্কোর বাড়লে সিপিসি কমবে, অনেক অনেক ফ্যাক্টর। ক্যাম্পেইন লিভার অ্যাপ্লাইড টু অল অ্যাড গ্রুপ, লেভেল হবে, আমি লিভার না লেভেল আর পড়ে গেছে। ক্যাম্পেইন লেভেল, আমি নেগেটিভ কিওয়ার্ড 3টা লেভেলে সেট করতে পারি, ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে, অথবা অ্যাকাউন্ট লেভেলে। অ্যাকাউন্ট লেভেল মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে যতগুলো ক্যাম্পেইন তৈরি করবো সবাইকে এই কিওয়ার্ডটা নেগেটিভ কিওয়ার্ড, তাহলে এটা অ্যাকাউন্ট লেভেলে নেগেটিভ। আমি বললাম ফ্রি শব্দটা আমার ডিকশনারিতেই নেই জীবনের জন্য বা, তাহলে আমি যতগুলো কিওয়ার্ড তৈরি করবো তার আন্ডারে ফ্রি শব্দটা সব সময় নেগেটিভ কিওয়ার্ড থাকবে। আমি একটা দুইটা ক্যাম্পেইন তৈরি করলাম, তার মধ্যে একটাতে বললাম চিপ, আরটাতে বললাম ডিসকাউন্ট। একটাতে চিপটাকে নেগেটিভ কিওয়ার্ড, একটাতে ডিসকাউন্টটাকে নেগেটিভ কিওয়ার্ড চুজ করলাম। তাহলে ওইটাতে চিপটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কাজ করবে অ্যাকাউন্ট লেভেলে, মানে ক্যাম্পেইন লেভেলে, অ্যাকাউন্ট লেভেলে না। আমার ক্যাম্পেইনে, আমার অ্যাকাউন্টে আরও একটা ক্যাম্পেইন আছে যেখানে আমি ওটা হয়তো চিপটাও আসতে পারে, ওটা নেগেটিভ কিওয়ার্ড না, বাট ওই ক্যাম্পেইনের জন্য ওটা নেগেটিভ কিওয়ার্ড। আরেকটা হতে পারে ওই ক্যাম্পেইনে আন্ডারে 4টা অ্যাড গ্রুপ আছে, কোনো একটা অ্যাড গ্রুপের মধ্যে আমি বললাম এটাতে ফ্রি দিব না, তাহলে শুধু ওইখানে ওর জন্য ওটা নেগেটিভ কিওয়ার্ড। ম্যাচ টাইপ, নেগেটিভ কিওয়ার্ডের আবার ম্যাচ টাইপ আছে, যেরকম বট, ফেস, এক্সাক্ট। যদি আপনি যখন ওখানে কিওয়ার্ড অ্যাড করবেন, ওই কিওয়ার্ড অ্যাডের মধ্যেই নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। সেটা কিভাবে, যে মাইনাস দিয়ে আমি বললাম মাইনাস ফাক্স লেদার, এটা আমার নেগেটিভ কিওয়ার্ড, তাহলে অ্যাড অন শো ফাক্স লেদার চেয়ার, লেদার ফাক্স চেয়ার, এই দুটো অ্যাডে আমার ওটা দেখাবে না, বাট দেখাবে কোথায়, লেদার অফিস চেয়ারে দেখাবে। আমি মাইনাস ফাক্সকে ক্লিক করছি, তাহলে ফাক্স শব্দটা আমার জন্য মাইনাস নেগেটিভ, সেটা এই ধরনের কিওয়ার্ডে আমার একটা শো হবে না, বাট এই কিওয়ার্ডে আমারটা শো হবে। লেদার কিন্তু এখানে ছিল, কিন্তু এখানে লেদার অফিস চেয়ার আসছে। ক্লিয়ার এটা? দ্বিতীয় হচ্ছে ফেস, আমি যদি মাইনাস ডবল কোটেশন দিয়ে বাস্ট মেটাল দিলাম, যে আমার বাস্ট মেটাল ফেসটা আমার নেগেটিভ কিওয়ার্ড, তাহলে বাই বাস্ট মেটাল ক্যাবিনেট আমার এখানে শো হবে না, আমার একটা শো হবে না, বাট মেটাল ফাইল ক্যাবিনেট শো হবে। এক্সাক্ট কিওয়ার্ড, যা আমি বললাম বিগ এন্ড টল, বিগ এন্ড টলটাকে আমাকে মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে বিগ এন্ড টল দিছি, তাহলে আমার এটা আমার নেগেটিভের এক্সাক্ট কিওয়ার্ড। তাহলে ওই বিগ এন্ড টল লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার কিওয়ার্ড আমার একটা ডিসপ্লে হবে না, বাট বিগ এন্ড টল ক্যাবিনেট লিখে সার্চ করলে আমার অ্যাড আসবে। রিসোর্স অফ রিসার্চ, নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করার জন্য রিসোর্স, গুগল সার্চ টার্মস দিয়ে রিসার্চ করতে পারেন। গুগল ড্রপ ডাউন, গুগলে কিছু লেখা থাকে ড্রপ ডাউন করে সাজেস্ট করে না, সেখান থেকে নেগেটিভ কিওয়ার্ড চুজ করতে পারেন। গুগল রিলেটেড সার্চ করার পরে নিচে পেজের নিচে কতগুলো রিলেটেড সার্চ দেখায়, সেখান থেকে রিসার্চ করতে পারেন। solvi.com ফ্রি, ussuggest.org একটু আগে যেটা দেখছি এটা ফ্রি, optimizer.com পেইড, saifu.com পেইড, স্পাইফু ওয়ার্ডস্ট্রিম পেইড, নিচে এগুলো পেইড। এগুলো থেকে আপনি নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করারই টুলস এগুলো সবগুলো, বাট ওখান থেকে নেগেটিভ কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। অ্যাডিং, রিমুভিং, অ্যাকাউন্ট লেভেল, ক্যাম্পেইন লেভেল অ্যান্ড অ্যাড গ্রুপ লেভেলের। ওকে, এনি কোশ্চেন? এরপর 8টা চ্যাপ্টার আছে, ওটা অন্য চ্যাপ্টার, এই টপিক রিলেটেড না। আজকে টোটালটা নিয়ে এনি কোশ্চেন? আমাদের টাইম কভার হয় নাই, হয়তো যদি আবার কখন দেখা হয় বা যে কোনো সেমিনার হয় তখন অ্যাডওয়ার্ডের রিটার্গেটিং, অ্যাডওয়ার্ডের আরও কিছু ব্যাপার আছে, যেরকম এই এতক্ষণ যা টাইম লাগছে এরকম 8টা টাইম লাগবে। এখানে আমরা পিপিসি কেন দেবো, তবে অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন নিতে পারবো না। পিপিসি আমাকে টাকা দিতে বলে, এটা আমি দিচ্ছি। আপনি এতক্ষণ পরে কোশ্চেনটা করলেন, আচ্ছা যাই হোক, আমাকে তাহলে শুরুতে যেতে হবে, একদম শুরুতে যাই। আমরা শুরুতে এটা বলছি, হোয়াট ইজ পিপিসি, টাইপ অফ পিপিসি, টাইপ অফ পিপিসি আন্ডারে অ্যাডওয়ার্ড একটা পিপিসি। আমাদের সিপিসি সেট করব, আমরা আপনি সেট করে দাও। হ্যাঁ, আমরা এটা মানে কিভাবে
বলতে আমার এই প্রথমে কিছুদিন ধারণা থেকে চালিয়ে দিতে হবে। ধারণা থেকে চালিয়ে যাওয়ার পর দেখবো যে আমার কোয়ালিটি স্কোর ভালো, তখন আমি সিবিসি কমাই দিতে পারবো। আর আমার একটা শো হচ্ছে কিনা দেখবো, এক শো হচ্ছে না বা একটা নিচে শো হচ্ছে, তাহলে আমাকে হয় কোয়ালিটি স্কোর বাড়াইতে হবে, নয় সিবিসি বাড়াইতে হবে। কোয়ালিটি স্কোর যদি ভালো থাকে সিবিসি কমাই দিলেও আমার একটা উপরে শো হবে। ধরেন ক্লায়েন্ট যদি আমার কাজ দেয়, সে তো আমাকে ট্রায়াল করতে দেবে না, আগে বেস্ট ইয়েটা দেখতে দিতে হবে। সত্যি কথা জিজ্ঞেস করছেন, কিন্তু ক্লায়েন্টকে আগে এডুকেট করতে হবে। আপনি পরশু দিন একটা ক্লায়েন্ট অনেক রিকোয়েস্ট করছে ওর অ্যাডওয়ার্ডের ক্যাম্পেইনটা নেওয়ার জন্য, আমি নিই নেই। ও কথা কি জানেন, ওর বাজেট হচ্ছে মাসে $1000, তারপর আমি ওর ক্যাম্পেইনটা নিই নেই। ওর বাজেট যদি মাসে $1000 হয়, পার ডে কত টাকা পড়তেছে? মাসে একটা হ্যাঁ, তো মাস পার ডে যদি $30 হয়, তো এটা তো আমি প্লেন তো যে রানিং নিয়ে উঠবে, তো অতটুকুই তো নাই ও। তো আমি ওকে তো কোনো রেজাল্ট দেখাতে পারবো না। তার কন্ডিশন কি? তার কন্ডিশন হচ্ছে ক্লিক না, তার কন্ডিশন হচ্ছে কনভার্সন রেট কমাইতে হবে। আমি বললাম তোমার বাজেট তো কম, লো। এখনো অনেক ক্লায়েন্ট আছে যারা পার মান্থ $30,000 থেকে $50,000 খরচ করে। তার জন্য এটা এখন দেখেন, আপনি একটা ক্যাব কিনতে যাবেন, একটা ক্যাব একটা দোকানদার আপনার কাছে বললো খুব চয়েস হয়েছে আপনার $20, হ্যাঁ, আর আরেকটা দোকান আর খুব চয়েস হয়েছে ওটা $22। আপনি কোনটা নেবেন? এখন আপনি একটা ক্যাব না, আপনি সবার জন্য ক্যাব কিনতে গেছেন। তখন 20 টাকা। এখন রেট কম বেশি হবে কি হবে না আমার এত কিছু চিন্তা করতে হচ্ছে কখন, যখন বাজেট বড়। যার বাজেট এত ছোট, সে যে হয়তো $100 $150 একটা বাজেট নিয়ে আসছে, তার ওখানে তো প্রজেক্ট স্টার্ট করাটাই হয়ে যায়। সেখানে ভালো কিওয়ার্ড ল্যান্ডিং পেজ দিয়ে কোনো রকম তার $100 কিন্তু আধা বেলাতে শেষ হয়ে যাবে। অ্যাডওয়ার্ড এক্সপেন্সিভ বাট এফেক্টিভ। আমি বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আমার রিলেভেন্সি স্কোরটা কত সেটা আমি কি বলবো? আপনার রিলেভেন্সি স্কোরটা কত? এটা কোয়ালিটি স্কোর, এটা এখানেই দেখায়। আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ না, তো এখানে এই কলাম অপশনে গেলে, কলাম অপশনে আপনি মডিফাই কলাম, এখানে একটা পোর্শন আছে, বাট আমার এখানে এখন অ্যাক্টিভ হয়নি। এখানেই থাকে, এখান থেকে জাস্ট অ্যাড করে নিতে হয় কোয়ালিটি স্কোরটা। এই যে কলামের আন্ডারে, এই যে কলামের আন্ডারে এখান থেকে পারফরমেন্স, এই পারফরমেন্সের মধ্যে কোয়ালিটি স্কোরটা থাকে। এখানে মেবি আমার অ্যাকাউন্টটা এখন ওভাবে ইয়ে হয়নি, সেজন্য দেখাচ্ছে না, বাট এখানেই থাকে এটা। আচ্ছা, ক্লায়েন্ট চাইবে তারটা প্রথম দিকে থাকুক না, এখন ধরুন প্রথম দিকে আসলো না। একসাথে থাকলো না, মানে ক্লায়েন্ট আপনি যে কিছু জানেন, ক্লায়েন্ট কিছু জানে না। ক্লায়েন্ট আপনার কাছে জিজ্ঞেস করবে যে আমার এখানে অ্যাড দিলে আমার সেল কত বাড়াতে পারবো, আমার সেল কতটুকু হবে, সে বুঝে তার সেল কয়টা হয়েছে। এত কোয়ালিটি স্কোর এটা সেটা অত কিছু তো ওর মাথায় খাওয়ার সময় নেই। ওর ইচ্ছা হচ্ছে ও অ্যাড দিচ্ছে কেন, সেল হওয়ার জন্য। তো ও জিজ্ঞেস করবে সেল হয়েছে কিনা। আর যারা একটু ভালো বুঝে সে বলবে কনভার্সন রেট বেশি হচ্ছে কিনা। যারা আর একটু বেশি বুঝে সে হয়তো আর একটু বেশি জিজ্ঞেস করবে। এই আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমি নেক্সট এতে যাই যে আমরা কিভাবে লাভবান হব, বা আমরা কি এই পিপিসি করে কিভাবে লাভবান হতে পারি। যেহেতু নিজেদের যদি কোনো বিজনেস থাকে, সেটা আপনারা এভাবে পিপিসি করে মার্কেটিং করতে পারেন। তবে পিপিসি ক্যাম্পেইন কার জন্য? শর্ট টাইম, হাই মার্জিন, খুব অল্প সময় মার্কেটিং করব, কিন্তু আমার পার সেল প্রফিট অনেক হাই, মার্জিন অনেক হাই, এই ধরনের ক্যাম্পেইনের জন্য অ্যাডওয়ার্ড। লং টাইম শর্ট আর্নিং প্রজেক্টের জন্য না। এটা একটা দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে করতে পারি। আমরা যে এখানে সবাই ফ্রিল্যান্সিং করার জন্যই তো পিপিসি শিখতেছি, যে আমরা মার্কেট প্লেসে কাজ করব। মার্কেট প্লেসে পিপিসি নিয়ে প্রচুর জব আছে, সব ক্যাটাগরি নিয়ে প্রচুর জব আছে, কিন্তু প্রচুর কাজ আমরা কেন পাই না? কেন পাই না তারা? হ্যাঁ, পাই না এই কারণে যে আমরা ভালোভাবে আমাদের নিজেদেরকেই প্রেজেন্টেশন করি না। মার্কেটিংয়ের
প্রথম শর্ত হচ্ছে মার্কেটার নিজেকে আগে সেল করবে, দেন প্রোডাক্ট সেল করবে। আপনি একটা গেঞ্জি পরে, কোনোরকম একটা জিন্সের প্যান্ট পরে একটা অফিসে গেলেন, কর্পোরেট অফিসে একটা ফ্ল্যাট সেল করার জন্য মার্কেটিং করতে গেছেন, হবে? মার্কেটার আগে নিজেকে সেল করে, তার লুক আপ, তার ভয়েস দিয়ে, তার অ্যাটিটিউড দিয়ে, দেন সে প্রোডাক্ট সেল করে। আপনাকে যদি চয়েস না হয় তাহলে আপনার থেকে সে প্রোডাক্ট কিনবে না, একই প্রোডাক্ট সে অন্যজন থেকে কিনবে। এখন মার্কেট প্লেসে আপনারা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতেছেন না বা করতেছেন না। অ্যাপ্লাই করার সময় আপনি যে অনেক কিছু জানেন এটা বুঝাই বলতেছেন না। বুঝাই বলতে গেলে ইংলিশে লিখতে হচ্ছে, সেটাতে আপনাদের প্রবলেম ফেস করতেছেন হয়তো, অথবা বুঝাই বলতে পারতেছেন না। যখন থেকে আপনি এইটা করতে পারবেন, মার্কেট প্লেসে অনেক কাজ আপনার অনেক হবে। আর নয় মার্কেট প্লেসে কাজ মার্কেট প্লেসে থেকে যাবে, আপনারা আপনার জায়গায় থেকে যাবেন। একটা অ্যাকাউন্টে লগ ইন হলাম। আমার একটা জব রানিং আছে এখনো, এখানে দেখে পেইড মার্কেটিং, পার আওয়ার $25। আমি যদি ওর জন্য 1 ঘন্টা কাজ করি, ও আমাকে $25 পে করবে। এটা একদম মিনিমাম রেট। আপনার পেইড মার্কেটিংয়ে ইয়ার চাইতে আরও বেটার আওয়ার রেট কাউন্ট করতে পারেন। এটা যা এতক্ষণ আপনাকে দেখালাম, ক্যাম্পেইন করেছো? এভরিথিং টোটাল। ওর প্রোডাক্টটা কি? ওর প্রোডাক্টটা হচ্ছে কাফ লিঙ্ক। অথবা আপনার মার্কেট প্লেসে এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটার, ব্লগ আর্টিকেল, না প্রফেশনাল রিয়েল এস্টেট, লুকিং ফর ফেসবুক অ্যাডস। যে ফেসবুক অ্যাডসটাও ওয়ান টাইপ অফ পিপিসি। তারপর অ্যাডওয়ার্ড দিয়ে সার্চ করি, আরও আরও ইয়া করি, আরও স্পেসিফিক করে যায়। টার্গেটেড সোশ্যাল মিডিয়া, তারপরে রাইট অ্যাডওয়ার্ড স্ক্রিপ্ট, গুগল অ্যাডওয়ার্ড এপিআই ডেভেলপ, এটা অন্য ইয়ার ব্যাপারে। ভিডিওটা প্যান্ডারে কাউকে দেওয়া হবে না, এটা ওয়েবসাইটে দেওয়া হবে, মুড়িয়া করে তখন ইয়া করে নিতে হবে। এই যে পিবিসি ক্যাম্পেইন ম্যানেজার, এটাও আওয়ারলি রেট। আমার অনেক ফ্রেন্ড কাজ করে, বা আমিও দেখছি যে যেসব রিয়েল বায়ার, রিয়েলি পিবিসি এয়ার করতে আসবে। রিসেন্টলি একজন আচ্ছা কালকে রাতে আসছে আমার বাসায়, ও একটা ক্লায়েন্ট হায়ার করছে। ক্লায়েন্ট ওকে ওই ক্লায়েন্টের পেপারের অ্যাক্সেস করে দিয়ে দিছে এবং ওপেন করে দিছে, তোমার যেই কিওয়ার্ডে এখানে আছে যা মন চায় বিট করো। ওই ক্লায়েন্ট পার মান্থ $30,000 খরচ করে। এবং এই ক্যাম্পেইন তৈরি করার জন্য যে অ্যাড তৈরি করতে হবে, ফিলিপাইনে একজন ফ্রিল্যান্সারকে 24 ঘন্টা মানে ফুল টাইম হায়ার করে দিছে। পার মান্থ ওকে 400টা ব্যানার তৈরি করে দিবে। এ যা বলবে সেই ব্যানার সে তৈরি করে, সেই ব্যানার দিয়ে সে অ্যাড ক্যাম্পেইন করবে। এই ধরনের জবগুলো এরকমই হয়। গুগল অ্যাডওয়ার্ড এক্সপার্ট, প্রচুর জব আছে। আপনি যদি এদেরকে যদি বুঝাই বলতে পারেন যে তোমার অ্যাডটা আমি যা দিব এবং সেটা আমার তোমাকে সেল জেনারেট করবে এবং তোমার লো কস্টে, যদি এটা আপনি প্রপার ওয়েতে বুঝে বলতে পারেন, আপনি 10টাতে অ্যাপ্লাই করলে 5টাতে জব পাবেন। শুধু আপনাকে বুঝাই বলতে হবে, আপনাকে প্রপারভাবে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে। এই রিলেটেড ফাইবারেও প্রচুর জব আছে, আপনি ফাইবারে ক্লিক করতে পারেন অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন নিয়ে। পিপল পাওয়ার আওয়ার, ফ্রিল্যান্সার, ইলেন্স, আপওয়ার্ক, সব মার্কেট প্লেসেই জব আছে। এটার ডিমান্ডটা কেমন? এটা ডিমান্ডটা দেখেন, আমাদের দেশে ই কমার্স নিয়ে চিন্তা করে লাভ নেই। বাইরের দেশে ই কমার্স কতটা পপুলার, সব কিছুই অনলাইনে সেল হয়। আর সব কিছু অনলাইনে সেল হয় মানে সেল করতে হয়, আর সেল করতে হলে মার্কেটিং করতে হয়। আর মার্কেটিং করতে হলে
একটা সেল করবো, এসইও করবো, পাউরুটি তাদের পৌঁছে নষ্ট হয়ে যাবে। মানে আমি একটা পাউরুটি সেল করবো, সেটা 6 মাস লাগে আমার র্যাঙ্কিং যেতে। তো ওটা তো আমার এখানে হাই মার্জিন বিজনেসের ক্ষেত্রে সবাই কি করে পেইড মার্কেটিং করতেছে, সেটা ফেসবুক হতে পারে, গুগল অ্যাডওয়ার্ড হতে পারে, বা অন্যান্য আরো অন্যান্য কোনো সেক্টর হতে পারে, বাট তারা পিপিসি মডেলকে ফলো করেই মার্কেটিং করতেছে। আপনি পিপিসি মডেলের এই মেইন যেগুলো পার্টগুলো আছে, যেরকম অ্যাডওয়ার্ড, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, তারপর এই ধরনের কয়েকটা যেগুলো সবগুলো প্রায় কাছাকাছি, আপনি যেগুলো আয়ত্ত করতে পারেন, আপনার মার্কেট প্লেসে প্রচুর কাজ হবে। আপনি শুধু এই ধরনের কাজ করেও শেষ করতে পারবেন না। আমার আরো একটা ফ্রেন্ড, ও শুধু ফেসবুক রিলেটেড কাজ করে, আপওয়ার্কে অলরেডি টপ রেটেড হয়ে গেছে গা, এবং ও একটা জবও করে, কিন্তু ক্লায়েন্ট ওকে অফার করছে তুমি জব ছেড়ে দাও, ফুল টাইম আমার এখানে চলে আসো, তোমাকে 700 থেকে 800 টাকা পার মান্থ দিব। শুধু ক্যাম্পেইনটা, আর ক্যাম্পেইন কি একবারই তো, এই যা যা বললাম এক সপ্তাহ লাগবে সেট করতে, পরবর্তী মাস শুধু তাকে দেখতে হবে রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট উঠতেছে নামতেছে, একটু জাস্ট দেখা। একে আর কোনো কাজ আছে? জাস্ট ট্রায়াল একটু চেস্ট করে দেখা, এটাই। কিন্তু তাকে ফুল টাইম হায়ার করার চিন্তা ভাবনা করতেছে ক্লায়েন্ট। সো আপনারা যদি আর একটু রিসার্চ করেন, একটু পড়াশোনা করেন এটার উপরে, এবং একটু ডিপলি দেখেন, তাহলে আর নেক্সট সেমিনারে ভাইয়া হয়তো এক করবে। নেক্সট সেমিনার কখনো? হ্যাঁ, ওটা হবে, ওটা পিপিসি। আপনার এটার সেকেন্ড স্টেপ বাকি আছে কিন্তু। হ্যাঁ, সেকেন্ড আমি প্ল্যান করছিলাম যে বেইনটা তো হবে না, দেখা মানে নেই বেইনই থেকে হবে। আর পরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া বলতে একদিন